সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সই হয় 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। প্রদান করা হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So we need lots of support, and we are looking forward to Malaysia's support always with bank to them. এছাড়া রোহিঙ্গার সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সংকট। এই সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে এ সময় মন্তব্য করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থেকে ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ঢাকা কুয়ালালামপুরের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মঙ্গলবার কুয়ালালামপুরে প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরে বিনিয়োগের পাশাপাশি অভিবাসনকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়ে কথা হয়েছে, মাইগ্রেশন ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে, আসিয়ানে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই সেই বিষয়ে কথা হয়েছে। তারপরে আমাদের সাথে মালয়েশিয়ার যে একটা ট্রেড, আপনি জানেন ট্রেডের যে ইমব্যালেন্স আছে, সেই ট্রেড ইমব্যালেন্স কিভাবে দূর করা যায় এবং সেই অনুযায়ী এই যে কাজগুলো আমরা যাতে মালয়েশিয়ার মার্কেট অ্যাক্সেস পাই, সেগুলো অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমরা বিদেশে যেগুলো এক্সপোর্ট করি সেটার মার্কেট এখানে অ্যাক্সেস পাওয়ার জন্য কথাবার্তা হয়েছে। বিরোধী মত দমনে গোপনে $190 মিলিয়ন নজরদারি সরঞ্জাম কিনেছিল শেখ হাসিনা সরকার। 2015 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশি মুদ্রায় প্রায় 2200 কোটি টাকা ব্যয় করে 160টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে ঢাকা। এমন তথ্য উঠে এসেছে টেক গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে। ইসরায়েলের তৈরি এসব প্রযুক্তির অধিকাংশই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেক গ্লোবাল। বিগত 3 সংসদ নির্বাচনে একতরফা ভোটে জয় নিশ্চিত করতে দমন পীড়নের সব রেকর্ড ছাড়িয়ে যায় শেখ হাসিনা সরকার। বিরোধী মত দমনে রাজনৈতিক নিপীড়ন, গুমের মতো জঘন্য অপরাধের অভিযোগও আছে। এই সময়টাই সাইবার নজরদারিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হাসিনা প্রশাসন। বিশেষ করে 2018 ও 2024 সালের নির্বাচনের আগে নজরদারি প্রযুক্তির ক্রয় নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। 2016 সালে হলি আর্টিজান হামলার পর সন্ত্রাস দমনের অজুহাতে এই নজরদারি বিস্তার ঘটানো হয়। এমন তথ্যই উঠে আসে টেক গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই জন্য গোপনে শেখ হাসিনার সরকার $190 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায় যা 2200 কোটি টাকারও বেশি নজরদারি সরঞ্জাম কিনেছিল বলে জানানো হয়।
প্রতিবেদনটি জানায় 2015 থেকে 2025 সালের মধ্যে ওই অর্থ ব্যয় করে 160টিরও বেশি নজরদারি প্রযুক্তি স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে। নজরদারি ব্যবস্থার বিস্তারের পেছনে ছিল আইনি দুর্বলতা। অনুসন্ধানে ওই প্রতিবেদন বলছে, এসব সাইবার নজরদারি রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে রাজনৈতিক ও নাগরিক আন্দোলন দমনে। তবে শুধু ক্ষমতাচ্যুত শেখ হাসিনাই নন, এই প্রযুক্তিগুলোর বেশিরভাগই বিশ্বজুড়ে অন্যান্য স্বৈরাচারী শাসনেও ব্যবহৃত হয়েছে। ভারতে মার্কিন ভিসার সব ড্রপ বক্স স্লট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কনসুলেটগুলো, এমন তথ্য জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। ট্রাম্প প্রশাসনের আকস্মিক এই সিদ্ধান্তে মুশকিলে পড়েছেন যুক্তরাষ্ট্রে যাওয়া অসংখ্য ভারতীয় চাকরিজীবী ও শিক্ষার্থী। বিপাকে ভিসা নবায়ন আবেদনকারীরাও। গেল কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে খারাপ অবস্থায় ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, যার প্রমাণ মেলে ভারতের উপর ট্রাম্প প্রশাসনের 50% শুল্ক আরোপে, যা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরোপ করা কোনো দেশের উপর শুল্কের মধ্যে সর্বোচ্চ। এমন আবহে এবার ভারতে মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কনসুলেটগুলো। এরই মধ্যে আগস্ট সেপ্টেম্বরের ড্রপ বক্স ভিসার স্লট বাতিল করা হয়েছে। এতে বাণিজ্য নীতির পর দিল্লি ওয়াশিংটনের অভিবাসন নীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কেননা যুক্তরাষ্ট্রের হঠাৎ এই সিদ্ধান্তে ভারতীয় ভিসা প্রত্যাশী, বিশেষ করে ভিসা নবায়নের জন্য যারা অপেক্ষা করছিলেন, তারা মুশকিলে পড়েছেন। আবেদনকারীদের এখন ভিসা নবায়নের জন্য সশরীরে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। কেননা যুক্তরাষ্ট্রের আকস্মিক এই সিদ্ধান্তে ভারতীয় ভিসা প্রত্যাশী, বিশেষ করে ভিসা নবায়নের জন্য যারা অপেক্ষা করছিলেন, তারা মুশকিলে পড়েছেন। আবেদনকারীদের এখন ভিসা নবায়নের জন্য সশরীরে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। এমনকি নতুন স্লট কখন খোলা হবে তাও অনিশ্চিত। এই পরিস্থিতিতে আবেদনকারীদের নিয়মিত তাদের ইমেইল ও ভিসা প্রোফাইল পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। ড্রপ বক্স বা ভিসা ইন্টারভিউ ওয়েভার হলো একটি প্রক্রিয়া যেখানে আবেদনকারীদের কনসুলেটে গিয়ে সাক্ষাৎকার দিতে হয় না। এছাড়াও যারা ভিসা নবায়ন করছেন এবং যাদের পূর্ববর্তী ভিসার মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে, তারা এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করে থাকেন। এতে সময় ও ঝামেলা দুটোই কমে। আসমাতুলি, নিউজ 24। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় লন্ডনে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে। পূর্ব লন্ডনের ওই সভায় সভাপতিত্ব করেন KM আবু তাহের চৌধুরী, পরিচালনায় ছিলেন খান জামাল নুরুল ইসলাম। সভায় আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক রহমত আলী, খালেদ মাসুদ রনি, আফসর উদ্দিন, বদরুজ্জামান বাবুল সহ অনেকে। পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা। আহ্বান জানান বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা ও সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের। সভায় তুহিনের পরিবারকে 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। দোয়া করা হয় তার আত্মার শান্তি কামনায়। যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যামট্রামিক সিটির দুই বাংলাদেশি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও মুহতাসিন সাদমান নির্বাচন জালিয়াতিতে দোষী সাব্যস্ত হয়েছেন। ফক্স 2 ডেট্রয়েটের রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। আদালতের রেকর্ড অনুযায়ী তাদের বিরুদ্ধে মোট 8টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে 6টি ফৌজদারি। মুহতাসিন সাদমানের বিরুদ্ধে অ্যাবসেন্টি ব্যালট আবেদনপত্রে স্বাক্ষর জালিয়াতি, অ্যাবসেন্টি ব্যালটের আবেদনে মিথ্যা স্টেটমেন্ট প্রদান সহ রয়েছে 5টি জালিয়াতির অভিযোগ। মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধেও রয়েছে এমন নানা অভিযোগ। আদালতের নথি অনুযায়ী অভিযোগগুলো মনরো কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের রেকর্ডে রয়েছে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে যুব সমাজের ভূমিকা ও আগামীর বাংলাদেশ নিয়ে সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ গঠন করবেন যেখানে স্বাভাবিক বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের মতো একতরফা নির্বাচনের পরিবর্তে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন, তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যুব সমাজ সঠিক পথে থাকলে দেশ যেমন এগিয়ে যায়, তেমনি তারা বিপথে গেলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি মানুষের জীবনমান পরিবর্তনের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। আগামী নির্বাচনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আগামী নির্বাচনে বিজয়ী হতে তরুণ ও যুব সমাজের মন জয় করতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলেও বাগড়া দিতে পারে বিভিন্ন রাজনৈতিক দল, আর তাতে নির্বাচন নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা, এমন শঙ্কা দেখছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দলটির নেতারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে, জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে, নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে, ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এখন নির্বাচন প্রয়োজন। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথ চলাকে ব্যাহত করতে না পারে, এবং সেই জন্য জনগণকে ফাঁসি দিতে হবে। জনগণকে আমাদের এই 31 দফা বুঝিয়ে তাদের ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যে সকল আগ্রহী দল, তারা যদি একটি সুষ্ঠু এবং নির্বাচনের ব্যাপারে মনোযোগী না হয়, ওই নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে, তাহলে আমি বলবো নির্বাচন অনিশ্চিত। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।
জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদ নিয়ে এক বিন্দুও ছাড় দেবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের আরেক নেতা নাসির উদ্দিন পাচরি বলেছেন, ফেব্রুয়ারিতে দেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় যুব শক্তি সম্মেলনে এসব কথা বলেন তারা। একই অনুষ্ঠানে হাসনাত ও সার্জিস এনসিপি নেতাদের নিয়ে মিডিয়া ট্রায়ালের অভিযোগ এনে গণমাধ্যমের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করে জাতীয় যুব সম্মেলন, যাতে অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে 7 দফা ইশতেহার ঘোষণা করেন যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। অনলাইন ও যানবাহনের যুবতীদের হয়রানি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি ও জামাতের নেতারা বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, যেটি সুদৃঢ় ঐক্য, এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। দেশ, আদর্শ, গণতন্ত্র, স্বাধীনতা, উন্নত বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন, গণতন্ত্র, স্বাধীনতা, উন্নত বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন, ভাতৃত্ব, এই হবে আমাদের রাজনীতি ভবিষ্যতের। সম্মেলনে অংশ নিয়ে এনসিপির নেতা সার্জিস ও হাসনাত অভিযোগ করেন, অভ্যুত্থানের 1 বছর পরেও তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। ওই 5ই আগস্টের পূর্বের যে রূপ, সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেখাতে পারে। যেই লোক বাংলাদেশে তো নয়, বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে, এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে। যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে, ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। নেতারা জানান, সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে দেশে কোনো নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1 বছরেও অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে 1%ও ছাড় দিবে না এনসিপি। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। নাহিদ ইসলাম আরো বলেন, ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। এই ছিল প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।